শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, সাথে আছি আমি ইশরাত জাহান। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের হাতে জিম্মি হওয়াদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখছিলাম সে বিষয়ে। এ সময় 3 ডাকাতকে আটক করা হয়েছে বলে জানা গেছে এবং চুনকটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর 2টার দিকে হানা দেয় ডাকাত দল। খবর পেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয়রা। ঘিরে ফেলা হয় ব্যাংকটি, তারপরে দ্রুত ব্যাংকটি বাইরে থেকে ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। বিকেল 5:30টার দিকে 3টি গাড়িতে করে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা যায়। ব্যাংকটিতে গ্রাহক সহ 10 থেকে 12 জন জিম্মি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় 3 ডাকাতকেও আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডাকাতরা অপেক্ষাকৃত কম বয়সী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। আরিফিন, আপনি তো সেখানেই রয়েছিলেন, আপনি থাকা অবস্থাতেই তো সবকিছু ঘটলো। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাদের সাথে সমঝোতার চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে কিন্তু সফল হলেন। 3 ডাকাতকে ধরা গেল এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে সেখানে যারা জিম্মি ছিলেন তাদের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা, আপনার যোগাযোগ করা গেছে কিনা? না, এখন পর্যন্ত তাদের সাথে আসলে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, সেটি সম্ভব হয়নি, কারণ এখনও তারা নিচে নামেননি। এখন মূলত আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যিনি ব্রিগেড কমান্ডার এই অঞ্চলের, তিনি ভিতরে প্রবেশ করেছেন। এখানকার ঢাকা জেলার যিনি এসপি তারা প্রবেশ করেছেন এবং এখানকার যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা ভিতরে প্রবেশ করেছেন। আপনাকে যদি একটু ছবি তো দেখাতে চাই, এরই এখনও কিন্তু রূপালী ব্যাংকের দোতলায় যারা ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী ছিলেন এবং সাধারণ গ্রাহক ছিলেন তারা কেউই নামেননি এবং তারা ভিতরেই প্রবেশ করছেন। তারা মূলত পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবার কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এখানকার সেনাবাহিনীর যিনি ব্রিগেড কমান্ডার তিনি বেরোবেন, তার সঙ্গে আমরা কথা বলে হয়তো নিশ্চিত হতে পারবো তা ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এরপর যারা জিম্মি দশায় ছিলেন, যিনি যে 8 থেকে 10 জনের কথা বলা হচ্ছে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, তারা তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে যেতে হয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। আপনারা যেমনটা জানাচ্ছিলেন, এই ঘটনায় যে 3 জন ডাকাতকে আটক করা হয়েছে, পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আপনাকে যদি একটু ছবি তো দেখাতে চাই, এখনো আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে মূলত যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কথা বলছেন এবং তারা সেখানে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন। তারা নামলে হয়তো তাদের সঙ্গে কথা বলবো। তবে রূপালী ব্যাংকের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে ব্যাংকের যারা ভিতরে স্টাফ ছিলেন তারা সবাই ভালো আছেন, কেউ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাংকের যে ভোল্ট ছিল সেই ভোল্ট অক্ষত রয়েছে, কিন্তু কোনো আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখন আসলে তারা নিশ্চিত করতে পারেনি, কারণ ভেতরে যারা ম্যানেজার ছিলেন কিংবা যারা সহকর্মীরা ছিলেন তাদের কাছ থেকে বের না হওয়া পর্যন্ত তাদের সেই তথ্য তারা নিশ্চিত করতে পারবেন না। আমরা যিনি সেনাবাহিনী ব্রিগেড কমান্ডার তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব, যদিও সেনাবাহিনীর সদস্যরা চারপাশে আসলে ঘিরে রেখেছেন, তার সঙ্গেও কথা বলবার আমরা চেষ্টা করতে পারি। তার কাছ থেকে জানতে চাইব এখানকার ভিতরে যারা জিম্মি ছিলেন তারা কি জানালেন এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে, ডাকাত দলের সংখ্যাটা আসলে আরেক লম্বা এবং অনেকে বাইরে অবস্থান করছিলেন এবং সবসময় এই ধরনের সংঘবদ্ধ ডাকাতির সময় যে ধরনের চিত্র বরাবরই আমরা দেখি, একটি অংশ ভিতরে প্রবেশ করে একটি যখন বাইরে পাহারা দেয়। আজকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, যদিও শুধুমাত্র ভিতরে যারা প্রবেশ করছে তাদেরকেই পুলিশ আটক করতে সক্ষম হয়েছে, বাকিরা জনতার উপস্থিতি পেয়ে তারা কিন্তু এখান থেকে সটকে পড়েন। এবং বিকেল যেটা আমরা জানাচ্ছিলাম যে দুপুরের পর থেকেই পুলিশ সদস্যরা তাদের সঙ্গে দফায় আসলে সমঝোতা করার চেষ্টা করেছিলেন, তাদের কাছে জানতে চেয়েছিলেন তাদের চাহিদা রয়েছে কিংবা তাদের কোনো মুক্তিপণ রয়েছে কিনা। সেই ক্ষেত্রে তারা পুলিশের সঙ্গে তাদের এক ধরনের বোঝাপড়া তৈরি হয়। এরপর কিন্তু তাদেরকে 5:15 নাগাদ তাদেরকে ভিতর থেকে দেশীয় অস্ত্রসহ তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। 3 জন সদস্যকে নিয়ে আসা হয় এবং সেই 3 জন সদস্য আসার পর পুলিশের বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন এবং জিম্মি দশায় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং স্বাভাবিকভাবেই এই সময় এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যারা যান তারা একটি মানসিকভাবে তারা আসলে বিধ্বস্ত থাকেন। ফলে তারা
মানসিকভাবে বিধ্বস্ত অবস্থা থেকে তাদেরকে স্বাভাবিক করারও চেষ্টা করা হচ্ছে, প্রস্তাব করার চেষ্টা করা হচ্ছে, তারা যেন কোনো ধরনের বিচলিত না হন এবং তারা যে নিরাপদ রয়েছেন সেটি মূলত তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। এবং ব্যাংকের পক্ষ থেকে যে রূপালী ব্যাংকের পক্ষ থেকেও কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটিও নিরূপণ করার জন্য তাদেরও সিনিয়র কর্মকর্তারা এসছেন। আমরা সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার যিনি এসেছিলেন তিনি বেরিয়েছেন, কিন্তু তার সঙ্গে কথা বলবারও চেষ্টা করব, ঠিক তিনি কথা বলবেন কিনা আমরা আসলে নিশ্চিত নই, তবে তিনি বের হচ্ছেন সম্ভবত। এবং আপনাকে যেমনটা জানাচ্ছিলেন, আপনারা দুপুর 2টার পর থেকেই মূলত রূপালী ব্যাংকের এই জিঞ্জিরা শাখায় 3জন ডাকাত প্রবেশ করেন এবং 3জন ডাকাত প্রবেশ করে তারা ব্যাংক কর্মচারীদেরকে তারা জিম্মি করেন এবং জিম্মি করার পর সেখানকার যিনি ব্যাংক ম্যানেজার রয়েছেন তিনি তার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে বাইরে খবরটা আসলে প্রচার করেন এবং এখানকার যিনি পুলিশ ব্যাংকের ভবনের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি সেটি বন্ধ করে দেন মূল ফটক। এরপর তারা আসলে বের হতে পারেননি। এরপরেই স্থানীয় জনতা এবং সেই সঙ্গে পুলিশ সদস্যরা পুরো জায়গাটি ঘিরে রাখেন। 5:15 নাগাদ তাদের সঙ্গে দফায় দফায় সমঝোতা করার পর তারা মূলত এই ঘটনার তারা আমরা চেষ্টা করছি পুলিশের একটু কথা বলতে চাই। সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার তিনি ভিতর থেকে বেরিয়েছেন, কিন্তু আমরা চেষ্টা করছিলাম, কিন্তু তিনি আসলে কথা বলতে আগ্রহ দেখাননি। আমরা পুলিশের অন্য যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তারা বের হলে হয়তো কথা বলবার চেষ্টা করব, কিন্তু এখনও তিনি যেহেতু কথা বলেননি। আমরা পুলিশ সদস্যদের জন্য অপেক্ষা করছি, যারা ভিতরে রয়েছেন তারা সেখান থেকে বের হওয়ার পর তারা হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন। এবং যেমনটা বলছিলাম যে 3জন ডাকাত যারা বেরিয়েছেন তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে কিন্তু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্র ছিল তাদের সঙ্গে। তবে তারা সেখানে তারা কোনো ধরনের ভিতরে থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি নিশ্চিত করা যায়নি। আমরা পুলিশের এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো চলে আসা হয়েছে। এবং একটি বিষয় এখানকার ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, যেহেতু এটি একটি খুবই ব্যবসায়িক জায়গা এবং এখানের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য নিরাপত্তার তারা দাবি জানিয়েছেন, যেহেতু এখানে একটি ব্যবসায়ী এরিয়া এবং ফলে এখানকার মানুষ ব্যবসায়ীরা যেন এটি কোনোভাবে আতঙ্ক যেন না ছড়ায়, স্বাভাবিকভাবে যেন মানুষ ব্যবসা করতে পারেন এবং ব্যাংকগুলো অফিসগুলো ঠিকঠাকভাবে চলতে পারে, সেই নিরাপত্তার যেন ঘাটতি না হয়, সেই কারণে কিন্তু তারা সেই দাবি জানিয়েছেন। আমরা চেষ্টা করছি যে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবার কিংবা ভিতর থেকে আসলে এখনো ধরনের আসলে ক্ষয়ক্ষতি হয় আমরা একটু চেষ্টা করবো যারা শুরু থেকে ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলবার, একটু জানতে চাইবো যে আসলে তারা আসলে সকালবেলা বা দুপুরের নাগাদ কি হয়েছিল। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটু কথা বলবার। আমরা একটু জানতে চাই আসলে কি হয়েছিল সকাল দুপুরবেলা, আপনারা কি আসলে জানতে পেরেছিলেন, কি দেখেছিলেন তখন? জি ধন্যবাদ। আমরা দুপুর আনুমানিক 1টার সময় আমার কাছে একটা ফোন আসে যে চুনকুটিয়া বেবি স্ট্যান্ড যে রূপালী ব্যাংক আছে এখানে ডাকাত ঢুকেছে এবং মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে দলীয় লোকজন এবং এলাকাবাসী এখানে অবস্থান নেই এবং এটাকে ঘিরে রাখি। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ আসে এবং র্যাব আসে, তারা আপ্রাণ চেষ্টা করে এখানে সমাধান করার জন্য। এটা তাদের পরবর্তীতে যখন এরা হচ্ছে না তারা গুলি করার হুমকি দিয়েছে। তারা ভিতর থেকে বন্দুক দেখাচ্ছে, গুলি করবে, তারা অনেক কিছু ভয় দেখাচ্ছে জনগণকে। গ্লাস ভাঙছে, ঘুষি মারছে। পরবর্তীতে নিয়ন্ত্রণে না আসার কারণে সেনাবাহিনীতে খবর দেয়। সেনাবাহিনী যৌথ হিসেবে তারা যৌথ বাহিনীর ভিতরে দেখলেন তাদের বয়স কেমন? তাদের বয়স আমরা খবর পেয়েছি 25 থেকে 30 বছর হবে। এর মধ্যে তাদের বয়স কম। পরবর্তীতে তারা যখন দেখতে পারতেছে যে তার এখানে আর উপায় নেই, পরবর্তীতে তারা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ হতে বাধ্য হয় এবং আত্মসমর্পণের পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে এবং নিয়ে যায়। জানতে পেরেছি বাহিরেও কয়েকজন ডাকাত দলের সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আপনারা এরকম জি বাহিরে কিছু ছিল, সাধারণ জনগণ বেশি ছিল। তারা যখন বুঝতে পারছে যে এলাকাবাসী এটা জেনে গেছে, জানাশোনা হয়ে গেছে, এখানে লোকজন জড়ো হয়ে গেছে, তারা সেই খবর পেয়ে তারা আগে সরে গেছে। এরকম একটা খবর আমরা পেয়েছি। খবর কিভাবে পেয়েছেন যে ভিতরে ডাকাত? জি আমরা এখানে ভিতরে মাইকে ঘোষণা হয়
ঘোষণা হওয়ার পরে আমার কাছে একটা ফোন যায় এখান থেকে, তো খবর পেয়ে আমরা এখান থেকে তারপর বলছিলেন যে আসলে তারা যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকেই মূলত এখানকার যারা সাধারণ জনতা এবং ব্যাংকের যিনি কর্মকর্তা ছিলেন তিনি যখন এখানকার কেয়ারটেকারকে জানান, এরপরে মূলত এখানকার স্থানীয় জনতা তারা মাইকিং করে এবং স্বাভাবিকভাবে মানুষ জনতা পুরো জায়গাটি ঘিরে রাখার পর তারা আর বের হতে পারেননি, তেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা চেষ্টা করব যে অন্য যারা ছিলেন একেবারে শুরুর দিকে তাদের সঙ্গে কথা বলবার এবং সেখান থেকে তারা আসলে কি জেনেছিলেন। আমরা অপেক্ষা করছি আসলে ভিতরে যারা জিম্মি দশায় ছিলেন তারা এখনো বেরোননি, তারা বের হওয়ার পর তাদের কাছ থেকে হয়তো তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইব। এখনো তারা বেরোননি। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর যিনি ব্রিগেড কমান্ডার ছিলেন তিনি এখান থেকে এখন পর্যন্ত আসলে পুরো জায়গাটি মূল ফটকটি বন্ধ করে রাখা হয়েছে, ভেতরে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনীর সদস্যরা পুরো ভবনটি ঘিরে রেখেছেন এবং কোনো গণমাধ্যম কর্মী কিংবা কাউকে আসলে একেবারে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যারা ভিতরে ছিলেন তারাও এখনো বেরোননি। বের হলে হয়তো আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব এবং সেই সঙ্গে জানতে চাইবো যে আসলে তারা কী ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত একটি বিষয় নিশ্চিত করা গিয়েছে যে আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যদিও যখন দুপুর নাগাদ তখন সাধারণ মানুষ চেষ্টা করেছিলেন ভিতরে প্রবেশ করার জন্য, তখন ডাকাত দলের সদস্যরা তাদেরকে ভয়ভীতি দেখান এবং হুমকি দেন এবং সেখানে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সেটি তারা প্রদর্শন করেন। এরপরে মূলত সেনাবাহিনীর সদস্যরা, র্যাব সদস্যরা এসে ডাকাত দলের সঙ্গে তারা সমঝোতা করে তাদেরকে কিছুক্ষণ আগে যে 3 জন সদস্য ছিলেন ভেতরে তাদেরকে এখান থেকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র যেমন ছিল তেমনি আগ্নেয়াস্ত্র ছিল এবং সেগুলো জব্দ করা হয়েছে। ভেতরে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের সঙ্গে পুলিশের সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং এখনও পুলিশ সদস্যরা রয়েছেন এবং পুরো জায়গাটি এখনও সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও এসছেন তাদের সহকর্মীদের খোঁজ খবর নিতে, কিন্তু এখনও তারাও তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি নিরাপত্তাজনিত কারণে। তারা বের হইলে হয়তো আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা একটু ভিতরেও যাওয়ার চেষ্টা করছি যে এখানে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলা হচ্ছে, আমরা একটু জানতে চাইবো যে আসলে তারা আসলে কি জানতে পেরেছেন। এখানকার ওসির সঙ্গে আমরা ভিতরে যারা আছে, হ্যাঁ ভিতরে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা এখনো ভিতরে আছে। হ্যাঁ, তারা বের না হওয়া পর্যন্ত, তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, মানে করা না পর্যন্ত আমরা এটা কিছু বলতে পারবো না। ভিতরে কি অবস্থা, ভিতরের অবস্থা আমরা এখনো বলতে পারবো না। ভিতরে আমাদের স্যাররা আছে, ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা ওটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। যারা ডাকাত দল যে 3 জনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কি ধরনের অস্ত্র? না, এটা আমি দেখি, আমি এটা এই সম্পর্কে আমি এখন কিছু বলতে পারবো না। আমি যতটুকু জানি আমি ততটুকুই বলেছি। এই আসামিগুলো এখন কোথায় নিয়ে গেছে? আমি তো এখানে স্যারের গাড়িতে গেছে, কোথায় গেছে কত পর্যন্ত আছে এখনো, মানে স্যারকে তো আমি ফোন দিতে পারি না। এটা পরবর্তীতে আমাদের এসপি পুলিশ সুপার মহোদয় উনি আমাদের এটা এই বিষয়ে মামলা সরি হ্যাঁ প্রক্রিয়াধীন। ব্যাংকের ভিতরে আপনারা কি জেনেছিলেন? এখানকার পুলিশ তিনি কথা বলছিলেন এবং কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আসলে পুলিশের পক্ষ থেকে যারা বাইরে আছেন তারা আসলে নিশ্চিত করতে পারেননি। ভিতর থেকে আসার পরে আসলে জানা যাবে। আপনি এখন দেখছেন যে আসলে সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি একেবারে নিশ্চিত নিরাপত্তা বলে তৈরি করার চেষ্টা করছেন এবং যাতে করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং ভিতরে যারা সেনাবাহিনীর যারা সাধারণ জিম্মি দশা ছিলেন তারাও কিন্তু এখনো বেরোননি এবং মূল যে ফটক সেই ফটকটি কিন্তু এখনো সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে পুরো জায়গাটি নিরাপত্তার বলের মাধ্যমে তারা ঘিরে রেখেছেন এবং আমরা চেষ্টা করবো যে আসলে ভিতরে যারা আটকা পড়েছেন বা জিম্মি ছিলেন তারা এখন ভিতরে অবস্থান করছেন এবং তারা ভিতরে যারা ছিলেন গ্লাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং
তারা পুলিশ সদস্যরা সেখানে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার জানার চেষ্টা করা হচ্ছে আসলে কি হয়েছিল, কিভাবে তারা কি করেছিলেন সেই বিষয় নিয়ে আসলে পুলিশ সদস্যরা কথা বলছেন। আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে, কিন্তু এখন পর্যন্ত আসলে তারাও কোনো কথা বলেননি আনুষ্ঠানিকভাবে। শুধু একটি বিষয় তারা নিশ্চিত করেছেন, 3 জন ডাকাতকে তারা ব্যাংকের ভিতর থেকে তারা বের করেছেন এবং তাদের কাছ থেকে দেশীয় এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশীয় অস্ত্র যেমন ছিল, আগ্নেয়াস্ত্র ছিল এবং সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা দেখছেন মূলত সেনাবাহিনীর সদস্যরা পুরো ব্যাংকের পুরো জায়গাটি তারা ঘিরে রেখেছেন এবং যারা ভিতরে অবস্থান করছেন তারা বের হলে হয়তো আমরা পুরো ঘটনা সম্পর্কে তার কাছে জানতে চাইব, ভিতরে কি হয়েছিল এবং পুরো ঘটনার বর্ণনা তাদের কাছ থেকে জানা যাবে। পুলিশ সদস্যরা বলছেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তারা ডাকাতি সদস্য ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি এখনো নিশ্চিত করা হয়নি, যদিও খুব স্বাভাবিকভাবে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে এই ঘটনায় আর কারা জড়িত ছিলেন এবং আর কোনো ডাকাত দলের সদস্য এই সম্পৃক্ত ছিল কিনা, যদিও স্থানীয়রা বলছেন বাহিরেও কেউ থাকতে পারেন এবং তাদেরকেও ধরার জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। আমরা একটু আমাদের সহকর্মী জহির সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত আসলে ভিতরে যারা রয়েছেন, এখন যারা বেরোননি, তাদের সঙ্গে পুলিশের যে কনভারসেশন হলো বা আলোচনা হলো কোনো জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা আংশিক জেনে জানতে পেরেছি। এখান যারা একটা টিম ঢুকেছে, ডাকাত দল বের করে নেওয়ার সেফ জোনে নেওয়ার পরে এখান থেকে একটা টিম ব্যাংকের কর্মকর্তা এবং সে পুলিশ প্রশাসনের কর্মকর্তা এখানে বেশ কয়েকজন 7-8টা টিম এখানে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢোকার পর তাদের থেকে একটু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ওখানে তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং ওখানে তারা গ্রাহক যারা আছে তারা নিরাপদে আছে এবং যারা ব্যাংক কর্মকর্তা কর্মচারী তারাও একটা নিরাপদে রয়েছে। তবু এখানে যে টিমগুলো এখানে ঢুকেছে সেই টিমগুলো এখন তারা নিশ্চিত করে বলতে পারে না। তবু আংশিকভাবে তাদের বিশ্বস্ত সূত্রে যেগুলো আমরা জানি সেই সূত্রগুলো থেকে আমরা কিছুটা আংশিক আমরা বলতে পেরেছি যে এখানে যারা এখানে ভিতরে রয়েছে সেই ভিতরে রয়েছে, অর্থাৎ তারা কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে। এছাড়া আরেকটা জেনে রাখি, যেখানে ডাকাত দলকে 3 জনকে নিয়েছে, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহকারে 3 জনকে নিয়েছে। তারা বিশ্বস্ত সূত্রে জানছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়েছে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওখানে একটা মামলা রুজু করার প্রস্তুতি চলছে। কথা বলছেন আমাদের সহকর্মী এবং যেটা আপনাদেরকে বারবারই জানাচ্ছিলাম, পুরো জায়গাটি এখন সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি তারা নিশ্চিত নিরাপত্তা তৈরি করার চেষ্টা করছেন। যারা ভিতরে রয়েছেন তারা যেন স্বাভাবিকভাবে বের হতে পারেন। খুব স্বাভাবিকভাবে তারা এখন একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা আসলে অতিবাহিত হয়েছে গত কয়েকটি ঘন্টা এবং আমরা একটু যার সঙ্গে একটু কথা বলতে চাই, যারা গণমাধ্যমে তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন, একটু জানতে চাইব এই বিষয় নিয়ে, অর্থাৎ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধন্যবাদ। এখানকার স্থানীয়রা তাদের নানান দাবির কথা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন তারা কি দেখেছিলেন। আমরা সকাল থেকে আমরা আরেকজন কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তারপর আরেকবার যুক্ত হতে চাই তারা আসলে কি দেখেছিলেন সেই সময়টুকু। ব্যাংক ডাকাতি হচ্ছে, তোমরা ওখানে যাও। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিললে, এলাকার ভাই বোনেরা মিললে আমরা তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। এখানে চলে আসার পরে পুলিশ বাহিনী প্রথম অবস্থায় গেটটা তালা মেরে দিছে। এই কেসি গেট লাগানোর পর আমরা যখন অনেক জনতা হয়ে গেছে তখন তারা ভয় পেয়ে ভিতরে চলে গেছে। তারপর আমাদের ওসি সাহেব, এই যে সার্কেল এসপি সাহেব, আরো যারা পুলিশ কর্মকর্তা বড় ধরনের সবাই চলে আসছে। তার পাশাপাশি র্যাব আসছে, ডিবি আসছে। যখন ভিতরে ছিলেন, আপনারা যখন ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন, ডাকাত দল আপনাদেরকে কি করেছিল? ডিস্টার্ব করতেছে। এখন শোনেন ভাই, আচ্ছা ঠিক আছে, যেটা ওই সেটা বলেন। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে কথা বলছিলেন যে এখানকার স্থানীয়রা তারা মূল ঘটনা যদি আপনারা আরেকবার একটু ছবিতে দেখাতে চায়, যে জিঞ্জিরা শাখা মূলত 4তলা একটি ভবন এবং সেই ভবনটির মূল যে ফটক, এই ফটক দিয়ে মূলত এখানকার যারা ডাকাত দলের সদস্য তারা ভিতরে যান এবং আমরা রাতে তো দেখা যাবে না। সেনাবাহিনীর সদস্যরা এখনও পুরো ভবনটির সামনে তারা অবস্থান নিয়েছেন, কারণ এখনও ভিতরে যারা আটকা পড়েছিলেন তারা কিন্তু বেরোননি এবং যার ফলে বের না হওয়ার কারণে তাদেরকে
তাদের কাছ থেকেও তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আসলে আমরা জানতে পারিনি। তবে এখন পর্যন্ত একটি বিষয় বারবার নিশ্চিত করা হচ্ছে, ভেতরে আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি বিষয় বারবার নিশ্চিত করা হচ্ছে, ভেতরে আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে কিনা বা কোনো অর্থ লোপাট হয়েছে কিনা এবং তারা আসলে তাদের সঙ্গে কতজন ছিলেন সেই বিষয়গুলো মূলত এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং সেই কাজটাই মূলত এখন সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা সেটি নিশ্চিত করবার চেষ্টা করছেন। সেনাবাহিনীর সদস্যরা যেহেতু উৎসুক জনতা, অনেক বেশি উৎসুক জনতা, পুরো জায়গাটি থেকে নিরাপত্তার কারণে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন উৎসুক জনতা এই যারা জিম্মি দশা ছিলেন, যারা ব্যাংকের ভিতরে অবস্থান করছিলেন তারা যেন ঠিকঠাকভাবে বেরোতে পারেন এবং তাদেরকে যেন নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায়। সেই কারণেই মূলত সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি তারা অবস্থান নিয়েছেন এবং কড়া নিরাপত্তা বলয় তৈরি করছেন এবং খুব স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনায় উৎসুক জনতাদের ভিড় অনেক বেশি থাকে। এখানেও অনেক বেশি ভিড়, ফলে সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটিকে ক্লিয়ার করে, অর্থাৎ একেবারে জনাকীর্ণ জায়গাটিকে নিরাপত্তা চাদরে ঢেকে তারপরে মূলত যারা ভিতরে ছিলেন তাদেরকে এখান থেকে বের করতে চান এবং যার ফলে সেই প্রস্তুতি মূলত এখনো চলছে। শাকিল বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। দর্শক আপনাদেরকেও জানিয়ে দিতে চাই যে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের হানা হয়েছিল এবং পরবর্তীতে সেই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। দর্শক, আমরা র্যাবের একজন শীর্ষ কর্মকর্তার কথা শুনতে চাই যখন তারা আত্মসমর্পণ করেন ডাকাত দলের সদস্যরা, তার পরপরই তিনি কিছু কথা বলেছিলেন, সেই কথাটা শুনে আসতে চাই। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে, 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30। কতজন ছিল? আপনারা কতজন জানতে পেরেছেন? ব্যাংক না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুরে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বদিউল আলম বলেন, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় সংস্কার কমিশন। সেখানে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই। সব দলকেই ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, তো সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখনো বিরাজ করছে উত্তেজনা। পুলিশ জানায় চক্রবর্তী এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানকার কয়েকটি কারখানায় 45 দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এই খবর শোনার পর উত্তেজিত হয়ে ওঠে কারখানাগুলোর শ্রমিকরা। বিকেলে মাইকিং করে কারখানার সামনে জড়ো হন তারা। এক পর্যায়ে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। দুপুরে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার এবং অথরাইজড অফিসার প্রকৌশলী সেগুপ্তার শারমিন আশরাফের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মিরপুর এলাকার 3টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক ভেঙে ফেলা হয়। বাকি অংশ ভবন মালিকদের নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এটি রাজুকের আওতাধীন ভবনগুলোর অবৈধ অংশ অপসারণের জন্য নিয়মিত কার্যক্রম। জানান, রাজধানীর সব ভবনের অবৈধ অংশ অপসারণ শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ে কাজ করে যাবে রাজুক। সিলেট গ্যাস ফিল্ডে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। অবৈধভাবে 2 কোটি টাকা ভাতা প্রদানের অভিযোগে গ্যাস ফিল্ডের প্রশাসনিক কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায় দুদক। এ সময় বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে তারা। প্রাথমিকভাবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 195 কর্মচারীকে কোনো রেজিস্ট্রার ছাড়া ওভারটাইম ভাতা প্রদানের সত্যতা পায় আভিযানিক দল। এছাড়া নিবন্ধিত কর্মচারী ছাড়াও অতিরিক্ত 27 কর্মচারীকে বেতন প্রদানের তথ্যও পায় দুদক। অধিকতর তদন্তের জন্য বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুদকের আভিযানিক দল। ডকুমেন্টারি 195 জন কর্মচারী পাইছি, কিন্তু বেতন তুলে 222 জন। আর এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বেতন এবং ওভারটাইম হচ্ছে সবাই তুলে, কিন্তু তাদের কোনো ডকুমেন্টারি কিচ্ছু নাই, কোনো রেজিস্টার নাই ওভারটাইমের। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। সকালে 250 শয্যার হাসপাতালটিতে অভিযান চালানো হয়। এ সময় ওষুধের হিসেবে গরমিল, সঠিক সময়ে ডাক্তার না আসা, এক্স-রে ও সিটি স্ক্যান মেশিন অচল থাকা সহ নানা অনিয়ম ধরা পড়ে। সেই সাথে টিকিটের মূল্য বেশি রাখা, সার্টিফিকেট বাণিজ্য, রোগীদের জন্য অস্বাস্থ্যকর খাবার পরিবেশ সহ আরও বেশ কিছু অনিয়ম পেয়েছে দুদক। অনিয়মের বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। টিকিট কাউন্টারে সেখানে গিয়ে দেখলাম যে অতিরিক্ত টাকা নিচ্ছে, এটা প্রমাণিত। ডাক্তাররা 8টা থেকে 9টার মধ্যে ভিতরে রুগী দেখার পরে 9টা থেকে তারা আউটডোরে সেবা দিবে। আউটডোরে হিউজ পরিমাণ লোক বসে আছে, কিন্তু ডাক্তার নাই। এমআরআই, সিটি স্ক্যান মেশিন এগুলো আমরা আগে থেকেই জানি। আমরা দীর্ঘদিন, আমি আসার পর থেকেই অনেকবার চিঠি করেছি, সেগুলো ডকুমেন্টস ওনাদের কাছে সাপ্লাই করা হয়েছে, কিন্তু আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে আমরা সাহায্য পাই। 80% ডাক্তার অনুপস্থিত। আসলে বিষয়টা এরকম 80% হবে না, কারণ আমাদের অনেক ডাক্তার কিন্তু সকালে এসে রাউন্ড দিয়ে তারপরে এসে বসে। বরগুনায় আত্মহত্যার প্ররোচনার মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। সকালে আমতলী উপজেলা পরিষদ চত্বরে আলেম সমাজ ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, পারিবারিক দ্বন্দ্ব ও পরকীয়ার জেরে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ গত 24 সেপ্টেম্বর তালাক দেয় স্ত্রী ফারিয়া জান্নাত মিমকে। পরে মিম যৌতুকের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে গ্রেপ্তার হয় মোর্শেদ। পারিবারিক সমঝোতায় মোর্শেদকে জেল থেকে বের করলে সেদিন সন্ধ্যায় আবারও মিমকে তালাক দেয় সে। এরপর সালিশি বৈঠকে দেনমোহর খোরপোশের পাশাপাশি মোর্শেদের ব্যাংক ঋণ থেকে মিমকে দায়মুক্ত করার কথা বলা হয়। এরই মধ্যে 29 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনে বিষ পান করে মোর্শেদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরই জেরে মোর্শেদের বোন 5 ডিসেম্বর আদালতে মিম ও তার পরিবারের 12 জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। সে এই ধরনের কোনো অপরাধ করে নাই এবং অপরাধ করতে পারেও না। সে একজন সজ্জন ব্যক্তি এবং ভালো ব্যবসায়ী, সেই হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বলছি। তালাক হয়ে গেছে 3 মাস আগে, তারপর আত্মহত্যা করছে তার বাসায় বসে। তার পারিবারিকভাবে প্ররোচনা, তারপরে পারিবারিক প্ররোচনায় হয়তো বা তাদের নিয়ে কোনো ঝামেলা আছে, ফ্যামিলিগতভাবে ব্যাংক লোন টোন ছিল, এই নিয়ে ঝামেলা হওয়ার জন্য সে তার বাসায় বসে আত্মহত্যা করছে। এই ব্যাপারে কিছুই জানে না, কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই। অন্যরাও তারা এটি করছে। এটা আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। শুধু সিরাজগঞ্জে তাঁত কারখানা দূষণ, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা তাঁত কারখানা দূষণ, জনস্বাস্থ্যের প্রভাব এবং পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে আলোচনা করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রৌফ, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা প্রায় 1.5 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। রাতভর পৃথক অভিযানে পণ্যগুলো জব্দ করে বিজিবির নারায়ণতলা, চারাগাঁও ও ডরুরা বিওপি ক্যাম্পের সদস্যরা। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে 28 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির জানান, টহলরত অবস্থায় সীমান্তের শূন্য রেখার কাছাকাছি মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, মদ, চিনি, সুপারি, গরুসহ বিভিন্ন প্রকারের কসমেটিক জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে জানানো হয়েছে।
লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজারে সংবাদ সম্মেলন করেছে লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। দুপুরে কক্সবাজারের প্রেস ক্লাবে ব্যবসায়ী নেতারা জানান, মিল মালিকদের সিন্ডিকেটে মাঠ পর্যায়ে লবণের দাম কমে যাওয়ায় হতাশ সবাই। এতে মৌসুমের শুরুতেই চাষিরা আগ্রহ হারিয়ে ফেলায় লবণ উৎপাদনে ঘাটতি দেখা দেয়। তাই এ বিষয়ে সরকারের তরফ থেকে কার্যকরী পদক্ষেপ চান তারা। জানান, না হলে লবণ শিল্পে আবারও পরনির্ভরশীল হয়ে পড়বে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও শ্রমজীবী মানুষের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। রেলওয়ে শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, সমৃদ্ধ পরিকল্পিত দেশ করতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। অধিকার আদায়ে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সভায় রেল শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতারাও বক্তব্য রাখেন। রাজধানীর কাওলায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসা শুরু করেছেন। চলছে ইমাম ও আকীদা, আমল, আখলাক সহ বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন দাওয়াতে ইসলামীর আলেম ওলামারা। মানবিক মানুষ হতে হলে ধর্মীয় শিক্ষায় বিকল্প নেই বলেও জানান তারা। কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপনের উপর গুরুত্ব তুলে ধরা হয়। নাটোরের নলডাঙ্গায় 2 বগি ফেলে কিছু দূর চলল কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। দুপুরে মাধবনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে। স্টেশন মাস্টার জানান, কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। ট্রেনটি স্টেশন অতিক্রম করে পর হঠাৎ নাট খুলে পেছনের 2টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি চলেও যায় কিছু দূর। পরে বিষয়টি টের পান চালক। ট্রেনটি ফিরিয়ে এনে আবারও বগি যুক্ত করা হয়। এরপর রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসে কুড়িগ্রাম এক্সপ্রেস। প্রচণ্ড শীতে কষ্টে থাকা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে মহানগর তাঁতি দলের উদ্যোগে বাকুলিয়া থানা এলাকায় শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় কম্বল ও গরম কাপড়। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক সহ আরও সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাবিলন গ্রুপের বার্ষিক সাহিত্য ম্যাগাজিন ব্যাবিলন কথকতার 19তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্যাবিলন গ্রুপের বার্ষিক সাহিত্য ম্যাগাজিন ব্যাবিলন কথকতার 19তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার গ্রুপের কর্পোরেট অফিসে পরিচালক মণ্ডলীর উপস্থিতিতে এই উন্মোচন উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখক, শিক্ষক ও শিল্পী ডক্টর রাজিয়া সুলতানা খান। তিনি বলেন, পোশাক শিল্পের মতো একটি প্রতিষ্ঠানে নিয়মিত সাহিত্য চর্চা তাকে অভিভূত করেছে। অনুষ্ঠানে ব্যাবিলন কথকতার 18তম সংখ্যার সেরা 6 জন লেখক লেখিকাকে পুরস্কৃত করা হয়েছে। আমাদের সাথে কাজ করেছেন, এখন সোমবার লিখছেন। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।